প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে তোমাদের পরিসংখ্যান দ্বিতীয় পত্র উপর ক্লাস নিব। আজকে তোমাদের অধ্যায় হচ্ছে পৈশবিন্যাস। পৈশবিন্যাস নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। তাহলে আসি, আমরা জেনে নিই যে আজকে আমরা পৈশবিন্যাসে কি কি শিখব। আমরা পৈশচলক ও পৈশবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবো, পৈশবিন্যাসের সূত্র ব্যাখ্যা করতে পারবো, পৈশবিন্যাসের উপযুক্ততা বাস্তব উদাহরণ সাহায্যে যাচাই করতে পারবো, পৈশবিন্যাসের বিভিন্ন সমস্যাগুলি সমাধান করতে পারবো। এই চারটি বিষয় আজকে আমরা শিখব। তাহলে চলো আমরা শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি পৈশবিন্যাস উদ্ভাবন করেন ফরাসি গণিত ও পদার্থশাস্ত্রবিদ সিমেন ডেনিস পৈশ 1837 সালে। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কত সালে পৈশবিন্যাস উদ্ভাবিত হয়? 1837 সালে। কে কে উদ্ভাবন করেন? কে উদ্ভাবন করেন? সিমেন ডেনিস। উনি কোন দেশের নাগরিক? ফরাসি নাগরিক। এটা নিয়ে কয়েক ধরনের এমসিকিউ আসতে পারে। এবার আসো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তার নামানুসারে বিন্যাসটি নামকরণ করা হয় পৈশ বিন্যাস। তাহলে আসো আমরা দেখি পৈশ বিন্যাসে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, উনি হচ্ছে ফরাসি গণিত ও পদার্থশাস্ত্রবিদ সিমেন ডেনিস পৈশ। তোমরা ছবি দেখে তাকে চিনে নিতে পারবে। এবার আসি আমরা পৈশ চলক নিয়ে, যেটা আমাদের শিখন ফলের প্রথম ছিল। তাহলে পৈশ চলক কি? স্বাভাবিকভাবে চলক বলতে আমরা এক্স এ বুঝি। এখন পৈশ চলক বলতে কি বোঝায়? তাহলে ওই কোন চলক কখন পৈশ হবে? যখন কিছু শর্ত থাকবে, শর্ত পূরণ হবে, তখন সেটা পৈশ চলক হবে। তাহলে আসো আমরা শর্তগুলো জেনে নিই। প্রথম শর্তটা কি? প্রথম শর্ত হচ্ছে দ্বিপদী করতে চেষ্টার সংখ্যা n এর মান বড় হলে, অর্থাৎ n এর মান যদি ইনফিনিটিভ হয়। অর্থাৎ আমরা এখানে দ্বিপদী পরীক্ষার কথা বলেছি। আমরা দ্বিপদী চলকে আমরা দেখেছি যে n এর মান 30 এর থেকে কম হতে হবে, কিন্তু এখানে পৈশ চলকের ক্ষেত্রে n এর মান 30 এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ হতে হবে। তাহলে আমরা পৈশ চলক এবং বাইনোমিয়াল বা দ্বিপদী চলকের মধ্যে পার্থক্য এখানে। আমরা আরেকটা শর্ত দেখি, সেটা হচ্ছে যে প্রতিবার চেষ্টার সফলতার সম্ভাবনা পি এর মান খুব কম হবে, অর্থাৎ সফলতার সম্ভাবনাটা একেবারে কম হবে। সেটা কি রকম কম? সেটা হচ্ছে যে 0.10, অর্থাৎ 10% এর কম হতে হবে। 10% এর বেশি হলে পৈশ চলক হবে না। পৈশ চলক হতে হলে 0.10 এর ছোট হতে হবে। এবার গড় মান এনপি সসীম হলে, অর্থাৎ অসীম হওয়া যাবে না, একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে, সসীম হতে হবে। তাহলে তখন আমরা এই দ্বিপদী চলককে পৈশ চলকে রূপান্তর করব, অর্থাৎ তখনই আমরা দ্বিপদী চলকে পৈশ চলক মনে করব। তো পৈশ চলক যেহেতু আমরা জেনেছি, তারপর এবার আমরা জানি পৈশ চলকের বিভিন্ন উদাহরণ, অর্থাৎ বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে পৈশ চলকে কোন ধরনের ঘটনাগুলোকে আমরা পৈশ চলকে রূপান্তর করব। তাহলে প্রথমটা আসো, কোন বইয়ের প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা। আমরা খুব ভালো করে জানি প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা খুবই কম থাকে। আমরা যদি ভুলের সংখ্যা কে সফলতার সংখ্যা হিসেবে মনে করি, তাহলে সেটি হচ্ছে যে আমরা তো বলেছি পৈশ চলকের ক্ষেত্রে সফলতার সংখ্যা বা সফলতার সম্ভাবনা পি, এটা অবশ্যই ছোট, শূন্যের কাছাকাছি হতে হবে, অর্থাৎ খুব কম হতে হবে। তাহলে এই কমটাই
ও যখন কোনো ঘটনার মধ্যে আমরা যেটা চাই সেটা খুবই কম হয়, তাহলে সেটা হচ্ছে পৈশু চলকের উদাহরণ। তাহলে প্রতি পৃষ্ঠায় ভুলের সংখ্যা খুব কমই থাকে, একেবারে নাই থাকতে পারে, হয় নাই অথবা একটি বা দুটি, এর বেশি থাকে না। এবার আসি কোনো এলাকায় প্রতি বছর বিরল রোগে মৃত্যুর সংখ্যা। আমরা স্বাভাবিকভাবে কোনো ধরনের রোগ বা মহামারী সব সময় হয় না, হঠাৎ করে আসে, আকস্মিক ঘটনাগুলো ঘটে। তখন এরকম যদি কোনো বছরে যদি কোনো বিরল রোগের মৃত্যুর সংখ্যা হয়, তাহলে হঠাৎ প্রতি বছর বিরল রোগে, যেহেতু বিরল রোগ প্রতি বছর হয় না, তাহলে প্রতি বছর বিরল রোগ এর ক্ষেত্রে মৃত্যুর সংখ্যাটা খুবই হবেই না বলতে গেলে, বা খুব কম হবে। কোনো এলাকায় এক মাসে জন্মগ্রহণকারী জন্মান্ধ শিশুর সংখ্যা, স্বাভাবিকভাবে জন্মান্ধ শিশুর সংখ্যা যাই জন্মান্ধ শিশুর সংখ্যা খুব কম হয়, এটা আমরা বেশি বলতে পারবো না। এবার আসি প্রতি বছর কোনো বিমান কোম্পানির বিমান দুর্ঘটনায় কবলিত হওয়ার সংখ্যা। আমরা জানি বিমান দুর্ঘটনা কবলিত হয়, কিন্তু সেটা প্রতি বছরে কয়টা বিমান দুর্ঘটনা কবলিত হয়? খুবই কম। সুতরাং যেহেতু খুবই কম, আমাদের সফলতার সম্ভাবনাও খুবই কম। সেজন্য প্রতি বছর বিমান দুর্ঘটনা কবলিত হওয়ার সংখ্যাটা আমাদের পশু চলকের মধ্যে পড়ে। এবার আসি রক্তের নমুনায় শ্বেতকণিকার সংখ্যা। আমরা খুব ভালো করে জানি রক্ত কণিকায় ৩ ধরনের কণিকা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি কণিকা রয়েছে লোহিত কণিকা। তারপর সবচেয়ে কম কণিকা রয়েছে শ্বেতকণিকা। সুতরাং শ্বেতকণিকা যখন কম থাকে, তাহলে রক্তের নমুনায় এটা হচ্ছে পশু চলকের উদাহরণ। শ্বেতকণিকা যদি বেশি থাকে, তাহলে সেটা রোগ হিসেবে ধরা হয়। সুতরাং তোমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝে গেছো যে পশু চলকের উদাহরণগুলো কিরকম হতে পারে। তাহলে এবার আসি আমরা পশু বিন্যাস নিয়ে কথা বলি। তাহলে আমরা পশু চলক যেহেতু বুঝে গেছি কিভাবে পশু চলক চিনবো, তাহলে পশু বিন্যাসটা আমাদের চিনতে বেশি সময় লাগবে না। তাহলে আসো আমরা জেনে নিই। আমরা ঠিক আগেই বলেছি যে পশু দ্বিপদী চলক n এর মান বড় হল। ঠিক দ্বিপদী চলক এর ক্ষেত্রে যেমন পশু চলকে রূপান্তরিত হয় যদি n এর মান বড় হয়, ঠিক তদ্রূপ দ্বিপদী বিন্যাসের n যদি বড় হয়, তাহলে সেটা পশু বিন্যাসে রূপান্তরিত হয়। ঠিক একই শর্ত যে সফলতার সম্ভাবনা কম হতে হবে। তারপর n গড় মান n বি সসীম হবে, অর্থাৎ n পশু বিন্যাসে n বি সমান m দ্বারা হয়। পশু বিন্যাসে গড় হচ্ছে m, m হিসেবে আমরা চিহ্নিত করি। ওই m সমান n ভি, অর্থাৎ কোনো ঘটনার আমরা n এবং p এর মান জানতে পারলে আমরা m এর মান জানতে পারবো। সেটা পশু বিন্যাসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারামিটার, একমাত্র প্যারামিটার। তখন দ্বিপদী বিন্যাস সীমিত রোগকে পশু বিন্যাস বলে। তাহলে দ্বিপদী বিন্যাসের সীমিত রোগ কখন পশু বিন্যাস হয়? ঠিক এই উপরের এই 3টি শর্ত যখন পূরণ হবে, তখনই দ্বিপদী বিন্যাস পশু বিন্যাসে রূপান্তরিত হবে। এবার আসি আমরা পশু বিন্যাসের সম্ভাবনা ফাংশন, অর্থাৎ আমরা পশু চলক থেকে আমরা সম্ভাবনা বের করার জন্য আমাদের সম্ভাবনা ফাংশন আমরা কি ইউজ করব? আমরা পশু চলকের সম্ভাবনা বের করব p of x e to the power minus m m to the power x by x। এটা যেহেতু আমাদের n ইনফিনিটিভ হতে পারে, তাই আমাদের x 0 1 2 ইনফিনিটিভ হবে, এবং m বলেছি আমাদের গড় n ভি, সেটা অবশ্যই আমাদের পজিটিভ হতে হবে। নেগেটিভ হলে m এর মান হবে না। তাহলে পশু বিন্যাসে আমরা আরেকটি জানলাম যে গড় যদি পশু বিন্যাসে গড় কি বা পরামিতি m কি ঋণাত্মক হতে পারে? আমাদের সহজ উত্তর না, ঋণাত্মক হতে পারে না। তাহলে এবার আসি আমরা যেটা বলেছিলাম যে n পশু বিন্যাসে একমাত্র পরামিতি এবং m ইকুয়াল n ভি। এবার আসি আমরা এতক্ষণ পশু চলকের উদাহরণ, পশু বিন্যাসের সম্পর্কে জানলাম। এখন আমরা পশু বিন্যাসের সাহায্যে
কিভাবে বিভিন্ন ধরনের ম্যাথ সলিউশন করব আমরা সেটা জানবো। আমরা যেহেতু কোষ কোষ বিন্যাসে সম্ভাবনা ফাংশনটা কি হবে সেটা আমরা জানি, সুতরাং আমরা আগে প্রশ্নটা দেখি। প্রশ্নটা কি আছে? কোনো কোম্পানির উৎপাদিত দ্রব্যের 2% খারাপ। উৎপাদিত 100 দ্রব্যের মধ্যে কোনটি খারাপ নয়, কমপক্ষে দুটি খারাপ, বড়জোর একটি খারাপ হওয়ার সম্ভাবনা কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের শুরুতে দেওয়া আছে 2%। তাহলে এই 2%টা কি? সেটা হচ্ছে উৎপাদিত দ্রব্য। তাহলে এই উৎপাদিত দ্রব্য খারাপ হওয়াকে আমরা চলক x হিসেবে চিহ্নিত করলাম। তারপর দেওয়া আছে লিখলাম যে যেহেতু আমাদের 100টি দ্রব্যের মধ্যে কোনটি 100টি দ্রব্যের মধ্য থেকে বের করতে হবে, তা আমাদের n এর মান হবে 100, p এর মান হবে 2%। 2% মানে 0.02। তাহলে এবার আসি আমরা সম্ভাবনা প্রবাবিলিটি ফাংশনে। p of x e to the power m to the power x by x, এটা এই সূত্রের সাহায্যে আমরা এটা সমাধান করব। তাহলে পরবর্তী আমরা যেহেতু এই প্রবাবিলিটি ফাংশন আমাদের m এর মান দরকার, তাই আমরা n এবং p এর মান যেহেতু জানি, তাই m এর মানটা আমরা সহজে বের করতে পারি। সেটা হচ্ছে m equal 2। তাহলে আমরা যেহেতু m এর মান 2 বের করতে পেরেছি, সুতরাং আমরা সম্ভাবনা ফাংশনে m এর জায়গায় 2 বসিয়ে দিব। তাহলে আমরা এই প্রশ্নের সম্ভাবনা ফাংশনটা আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা আমাদের কি বের করতে হবে আমরা সেদিকে যাব। তাহলে আমাদেরকে প্রথম বের করতে হবে উৎপাদিত দ্রব্যের মধ্যে কোনটি খারাপ দ্রব্য না হওয়ার সম্ভাবনা, অর্থাৎ খারাপ, ওখানে খারাপ বলা হয়েছে 2%, প্রশ্নে বলা হয়েছে। আমাদের বের করতে হবে খারাপ দ্রব্য খারাপ না হওয়ার সম্ভাবনা। দ্রব্য খারাপ না হওয়ার সম্ভাবনা মানে হচ্ছে যে কোনো দ্রব্য খারাপ না, তার মানে এক্স, আমরা খারাপ দ্রব্যের চলককে আমরা এক্স হিসেবে ধরেছি। তাহলে আমরা খারাপ দ্রব্য যেহেতু না পাওয়ার সম্ভাবনা, তাহলে কোনোটি খারাপ না, তাহলে আমরা এক্স ইকুয়াল 0 ধরবো। তাহলে এক্স ইকুয়াল যেহেতু 0 ধরলাম, তাহলে আমরা এই উপর এই এই সমস্যা, এই গাণিতিক সমস্যার যে সম্ভাবনা ফাংশনটা আমরা পেলাম, সেটার ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় আমরা 0 বসাই দিলাম এবং ক্যালকুলেশন করে 0.1353 পেলাম। তাহলে খারাপ না হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 0.1353। এবার আসি কমপক্ষে দুটি খারাপ হওয়ার ঘটনা। কমপক্ষে দুটি অর্থাৎ দুটি খারাপ হবে, কমপক্ষে দুটির কম খারাপ হবে না। অর্থাৎ আমার কমপক্ষে দুটি খারাপ হবে, তিনটিও খারাপ হতে পারে, চারটিও খারাপ হতে পারে, পাঁচটি খারাপ হতে পারে, কিন্তু 2 এর কম খারাপ হবে না। তাহলে আমার এক্স গুলো হবে 2 অথবা 2 এর থেকে বড়। তাহলে এখানে আমরা probability of x greater than equal 2 লিখলাম। এখন x greater than equal 2 কে আমরা যদি 1 minus p of x less than 2 লিখি, অর্থাৎ আমরা জানি probability সমষ্টি সমস্ত probability সমষ্টি হচ্ছে 1। তাহলে 1 থেকে যদি যেগুলো খারাপ হবে না সেগুলো যদি আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ 1 minus x equal 0, x equal 1 যদি বিয়োগ করে দিই, তাহলে বাকি মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা তাহলে p into x equal 0 এর মানটা আমরা আগেই বের করে 1 নম্বর প্রশ্নের আনসারে আমরা বের করেছি, তাই আমরা এখানে না লিখে সরাসরি মানটা বসিয়ে দিলাম এবং x equal 1 এর প্রবাবিলিটিটা আমরা বের করলাম, অর্থাৎ x এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তারপর ক্যালকুলেশন করে আমরা 0.5941 পেলাম। তাহলে তোমরা আশা করি পারবে যে কিভাবে এগুলো বের করতে হয়। এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তর। বড় জোর একটি খারাপ, বড় জোর একটি খারাপ হবে, তো সর্বোচ্চ একটি খারাপ হবে।
দুটি হবে না, একটির বেশি হবে না। হয় কোনোটি খারাপ হবে না, না হয় একটি খারাপ হবে, দুইটি বা একের বেশি হবে না। তাহলে বড় জোর একটি খারাপ মানে হচ্ছে যে আমার এক্স গুলো হবে সবসময় হয় 1 হবে, না হয় 1 থেকে ছোট হবে। তাহলে 1 থেকে ছোট যেহেতু হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি probability of x equal 0 plus probability of x equal 1। তাহলে এটাকে আমরা ঠিক আগের মতোই লিখে ফেলতে পারি। যেহেতু আমরা x equal 0 এর মানটাও আমরা বের করেছি, x equal 1 এর মানটাও আগে বের করেছি, তাই আমরা সরাসরি মানটা বসিয়ে দিয়ে আনসারটা পেতে পারি। সুতরাং আমাদের বড় জোর একটি খারাপ হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.4059। তাহলে এভাবে আমাদের প্রথম গাণিতিক সমস্যাটা শেষ হলো। তাহলে এবার আসি আমরা আরেকটি গাণিতিক সমস্যা যাই। তাহলে আমাদের পরবর্তী গাণিতিক সমস্যাটা কি? দেখো, আমরা প্রশ্নটা আগে পড়ি। একটি কারখানা উৎপাদিত পণ্য শতকরা 0.1 ভাগ নষ্ট। তাহলে এখানে 0.1 এটা আমাদের মাথায় রাখতে হবে, শতকরা মাথায় রাখতে হবে। তার মানে শতকরা 0.1, শুধু 0.1 নয়, শতকরা 0.1। তাহলে আমরা এটা পরে কি সেটা আমরা বুঝে নেব। আগে আমরা মাথায় রাখি শতকরা। এরপর বলা হয়েছে একটি বক্সে 12টি করে পণ্য বাজারজাত করা হয়। একটি বক্সে যেহেতু 12টি করে পণ্য বাজার করা হয়, এরূপ 1000টি বক্সের মধ্যে কয়টি বক্সে সবকটি ভালো, কমপক্ষে একটি পণ্য নষ্ট থাকতে পারে? অর্থাৎ আমাদের সবকটি ভালো, এরকম কয়টি বাক্স আছে, কমপক্ষে একটি পণ্য নষ্ট থাকতে পারে, এরকম কয়টি বাক্স আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা শুরুতেই আগের মতো জেনে নিই যে উৎপাদিত দ্রব্যের নষ্ট হওয়ার সংখ্যা চলকে আমরা x ধরলাম, তারপর n ইকুয়াল 12, তারপর প্রবাবিলিটি অফ ওই যে বললাম শতকরা 0.1, তার মানে 0.1%। এটাকে আমরা করলে 0.001 হয়। তারপর আমাদের যেহেতু এখানে একটা বাড়তি এবার অঙ্ক একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে ক্যাপিটাল N। আমাদের আগের গাণিতিক প্রবলেমে শুধু স্মল n ছিল, স্মল n ছিল কিন্তু ক্যাপিটাল N ছিল না। কিন্তু এবারে এই গাণিতিক সমস্যায় ক্যাপিটাল N রয়েছে। অর্থাৎ এখানে শুধু প্রবাবিলিটি বের করলে হবে না, মোট সংখ্যাটা বের করতে হবে। যখন মোট সংখ্যাটা আমরা বের করতে যাব কোনো কিছুর, তখনই আমাদেরকে ক্যাপিটাল N লাগবে। তাহলে এবার আসি, তাহলে আমাদের প্রবাবিলিটি ফাংশনটা আমরা আগের মতোই, এবার আমরা m এর মানটা বের করব। m এর মানটা আমরা পেয়ে গেছি 0.012। তাহলে m এর মানটা আমরা প্রবাবিলিটি ফাংশনে বসিয়ে দিলে আমরা এভাবে পাই। তাহলে এইভাবে যেহেতু পেলাম, তাহলে আমরা আমাদের সমস্যার সমাধানের দিকে চলে যাই। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি ছিল সবকটি পণ্য ভালো থাকার সম্ভাবনা। সবকটি পণ্য ভালো থাকার সম্ভাবনা মানে হচ্ছে যে কোনোটি নষ্ট না, কোনোটি নষ্ট নয়। তার মানে x equal 0। তাহলে x equal 0 যেহেতু, তাহলে আমরা এখানে প্রবাবিলিটি ফাংশনটা আগে বের করে রেখেছি। সুতরাং এখানে x এর জায়গায় 0 বসিয়ে দিলে আমরা 0.9881 পাই। তাহলে কোনো পণ্য নষ্ট না হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 98% এর বেশি। এবার আসে, তাহলে আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে যে সবকটি পণ্য ভালো থাকে এরকম কয়টি বক্স রয়েছে। তাহলে আমরা মোট বক্সের সংখ্যা বের করতে হলে আমাদেরকে n দিয়ে আমাদের ওই প্রবাবিলিটিকে গুণ করতে হবে। তাহলে n মানে হচ্ছে আমাদের 1000, আর আমরা এই কোনো পণ্য নষ্ট না হওয়ার সম্ভাবনার প্রবাবিলিটি আমরা বের করেছি 0.9881। এটাকে আমরা গুণ করলে আমরা 988.1 এবং বা 968টি, আর যেহেতু বক্স ফ্র্যাকশন হতে পারে না, তাই আমরা ফ্র্যাকশনটা বাদ দিব। আমাদের মোট হবে 988টি বক্সে কোনো পণ্য নষ্ট হবে না। এবার পরবর্তী সমস্যাটার সমাধান করি। দেখো, কমপক্ষে একটি পণ্য নষ্ট থাকার সম্ভাবনা। কমপক্ষে যেহেতু বলা হয়েছে, কমপক্ষে তার মানে হচ্ছে যে একটি কম হবে, অর্থাৎ কমপক্ষে একটি হবে। একেবারে নষ্ট থাকবে না এরকম
সম্ভব না, তো কমপক্ষে একটি থাকবেই। তার মানে একটি হতে পারে, দুটি হতে পারে, তিনটি হতে পারে। তাহলে আমাদের এক্স গুলো হচ্ছে যে সবসময় এক হবে অথবা এক থেকে বড় হবে। তাহলে আমরা সেটাকে লিখলাম প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 1। এটাকে আমরা এইভাবে লিখতে পারো 1 মাইনাস যেটা আমাদের হবে না সেটাকে আমরা যদি 1 থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাব। তাহলে এখানে 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল 0 যখন করলাম তখন আমরা ইজিলি এক্স পি অফ এক্স ইকুয়াল 0 আনসার আমরা আগেই প্রথম কোশ্চেনের আনসারে আমরা যেহেতু বের করে ফেলেছি তাই আমরা আর নতুন করে ক্যালকুলেশন না দিয়ে সরাসরি আমরা মানটা বসিয়ে দিয়েছি এবং মানটা বসিয়ে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসার পেয়ে গেছি, সেটা হচ্ছে 0.0119। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি পারবা যে কিভাবে মোট সংখ্যা বের করতে হলে কিভাবে বের করতে হবে। তাহলে এই এই সমস্যার মাধ্যমে তোমরা এরকম বাকি সমস্যাগুলো সমাধান করতে পারবে। এবার আসি এই ঠিক একটি পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনার বক্সের সংখ্যা, সেটা হচ্ছে ঠিক আগের মতোই, সেটা হচ্ছে 12। তাহলে এবার আসি আমরা আরেকটি কোশ্চেনে চলে যাই, দেখি এখানে কি আছে। এখানে আছে একটি জরিপ চালিয়ে দেখা গেল যে কোনো শহরে 200টি পরিবারের মধ্যে প্রতি পরিবারে গড়ে 2 জন ডায়াবেটিস রোগী আছে। অর্থাৎ 200টা পরিবারের মধ্যে প্রতি পরিবারে গড়ে 2 জন ডায়াবেটিস রোগী আছে। তাহলে কতটি পরিবারে কমপক্ষে একজন ডায়াবেটিস রোগী থাকবে। তাহলে এবার আসি, এখানে কিন্তু আমাদের আগে কিন্তু পার্সেন্টেজ দেয়া থাকে, কিন্তু এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আমাদের নতুন ভাবে করতে হবে। তো আমরা আগে জেনে নিই যে আমাদের পরামিতি m ইকুয়াল টু, আমরা আগে বলেছি আমাদের পরামিতি m হচ্ছে যে ভবিষ্যৎ গড়। এখানে যেহেতু বলে দেওয়া হয়েছে পরিবারে প্রতি পরিবার গড়ে 2 জন, তাহলে এখানে গড় সরাসরি দেওয়া আছে। সুতরাং আমরা m এর মান 2 পেয়ে গেছি। সুতরাং যেহেতু m এর মান সরাসরি 2 দেওয়া আছে তাই n এবং p আলাদা আলাদা মান পাওয়ার দরকার নেই। এবার আসি আমরা পরবর্তীতে, এবং এখানে বলা হয়েছে 200টি পরিবারের মধ্যে কয়টি পরিবার কমপক্ষে একজন ডায়াবেটিস রোগী থাকবে এটা বলা হয়েছে। তাহলে আমাদের মোট পরিবারের সঙ্গে এখানে মোট বক্সের সংখ্যা লেখা আছে, ভুল হতে এটা ভুল হয়েছে, এখানে বক্সের জায়গায় হবে পরিবার, অর্থাৎ মোট পরিবারের সংখ্যা n ক্যাপিটাল N ইকুয়াল 200। তাহলে এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের আনসারে চলে যাই। তাহলে এখানে যেহেতু আমাদের বলা হয়েছে কমপক্ষে একজন ডায়াবেটিস রোগী হওয়ার সম্ভাবনা, কমপক্ষে একজন মানে কমপক্ষে একজন হবে মানে একেবারে হবে না যে তা না, শূন্য হবে না, তার মানে 1 থেকে শূন্য বাদ দিতে হবে, শূন্যের প্রবাবিলিটি বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে আমরা এই প্রবাবিলিটি ফাংশন পাই এবং আমরা এই আনসারটা পাই। অর্থাৎ আমরা কমপক্ষে একজন ডায়াবেটিস রোগী থাকার সম্ভাবনা 0.8647, অর্থাৎ 86% কমপক্ষে এক পরিবারে একজন ডায়াবেটিস রোগী থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা যেহেতু বলছিলাম কয়টি পরিবার এরকম 86% যেহেতু, তাহলে আমাদের 200টি পরিবারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট পরিবারের সংখ্যা 200 গুণ 0.8647, এটাকে আমরা পেয়েছি 172.94। যেহেতু মানুষ বা পরিবার ফ্র্যাকশন হতে পারে না তাই আমরা এটাকে 173 দিলাম। তার মানে 200টির মধ্যে 173টি পরিবারে কমপক্ষে একজন ডায়াবেটিস রোগী থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে এবার আসি আমরা আরেকটি সমস্যাগুলোতে। এটা এটা আমাদের পূর্বের সমস্যাগুলো থেকে একটু ভিন্ন। তাহলে আমরা জেনে নিই যে এই প্রশ্নটার আনসারগুলো কিভাবে সমাধান, এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করব। তাহলে আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। প্রতিটি ঝুড়িতে 4টি করে ফজলি আম আছে। আমাদের আম সবসময় ঝুড়িতে থাকে, তো প্রতিটি ঝুড়িতে 4টি করে আম আছে। তো নষ্ট ফজলি আমের সংখ্যার গণসংখ্যা বিন্যাস নিম্নে দেওয়া হলো। তাহলে এখানে দেখা আছে নষ্ট ফজলি আমের সংখ্যা, অর্থাৎ 0 মানে হচ্ছে কোনোটিই নষ্ট নয়, 1 মানে হচ্ছে একটি নষ্ট, 2 মানে হচ্ছে দুটি নষ্ট, 3 মানে হচ্ছে 3টি নষ্ট, 4 মানে হচ্ছে 4টি নষ্ট। তাহলে জুড়ির সংখ্যা অর্থাৎ কোনো
ঝুড়িতেই, অর্থাৎ নষ্ট ফজলি আম নেই এরকম ঝুড়ির সংখ্যা হচ্ছে 109টি ঝুড়ি। একটি একটি আম নষ্ট হবে এরকম আহ, ঝুড়ির সংখ্যা 65। ঠিক তদ্রুপ দুইটি নষ্ট হওয়ার এরকম ঝুড়ি 22টি, তিনটি, চারটি, একটি। তাহলে এই ডাটা থেকে আমরা কি কি বের করব? উপরের তথ্য পশু বিন্যাস মেনে চললে বিন্যাসটির সম্ভাবনা ফাংশন নির্ণয় করো। তাহলে আমাদের এই সমস্যার আগে সর্বপ্রথম সম্ভাবনা ফাংশনটি নির্ণয় করতে হবে। এরপর আমরা বের করব কমপক্ষে দুটি নষ্ট পরিমাণ থাকার সম্ভাবনা, বড় জোর দুটি নষ্ট পরিমাণ থাকার সম্ভাবনা। তাহলে শুরু করা যাক। আমরা আগের মতোই ধরি নষ্ট পরিমাণের সঙ্গে সঙ্গে x, যেটা পরিশেষ বিন্যাস মেনে চলে সেটা আমরা লিখলাম। এরপর আমরা লিখব আমাদের ঠিক পশু বিন্যাসের ফাংশনটা আমরা লিখলাম। লিখার পর যেহেতু আমরা জানি যে m ই হচ্ছে যে পশু বিন্যাসের গড়ের সমান, অর্থাৎ f প্যারামিটার m ই হচ্ছে গড়, তাহলে আমাদের গড় বের করতে হবে। তাহলে গড়টা আমরা কিভাবে বের করব? আমরা জানি x বার ইকুয়াল সমান fx বাই ক্যাপিটাল N। তাহলে আমরা নষ্ট পরিমাণের সংখ্যাকে x ধরলাম, দুটি সংখ্যাকে f ধরলাম। এই x এবং f টা বের করলে আমাদের সামেশন fx হয় 122। এটাকে আমরা মোট সংখ্যা দ্বারা 200 দ্বারা ভাগ করলে আমরা x বার পেয়ে যাচ্ছি। অর্থাৎ x বার যেহেতু গড়, সুতরাং পশু বিন্যাসে x বার মানেই হচ্ছে যে m। অর্থাৎ আমরা গড় যত পেয়েছি আমরা m সমান ততই লিখতে পারি। তাহলে আমরা এই m এর মানটা আমরা পশু বিন্যাসের প্রবাবিলিটি ফাংশনে বসিয়ে দিলে আমরা এই অঙ্কের প্রবাবিলিটি ফাংশনটা আমরা বের করতে পেরে গেছি। তাহলে এটাই হচ্ছে p of x। p of x যে যে ফাংশনটা আমাদের বের হয়েছে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের প্রবাবিলিটি ফাংশন। এবার আসি আমাদের পরবর্তী আনসারগুলো। সেখানে লেখা আছে কি কমপক্ষে দুটি নষ্ট হওয়ার সম্ভাবনা বের করতে হবে। কমপক্ষে দুটি নষ্ট তার মানে কি? কমপক্ষে দুটি নষ্ট মানে নষ্ট একেবারে থাকবে না এরকম না, আবার একটি নষ্ট হবে এরকম না। তাহলে আমরা আগের মতো যেগুলো হওয়ার সম্ভাবনা নেই এগুলোকে 1 থেকে বিয়োগ করে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সম্ভাবনা পেয়ে যাব। তাহলে আমরা 1 মাইনাস পি অফ এক্স ইকুয়াল 0, পি অফ এক্স ইকুয়াল 1 কে আমরা এভাবে লিখতে পারি। সেটাকে আমরা এই ক্যালকুলেশন করে আমরা 0.1251 আমরা লিখতে পারি। সুতরাং আমরা এখানে কমপক্ষে দুটি নষ্ট হওয়ার সম্ভাবনা 0.1251। এবার আসি আমাদের আরেকটি প্রশ্ন। এটা তো বড় জোর দুটি নষ্ট হবে, অর্থাৎ সর্বোচ্চ দুটি নষ্ট হবে, তিনটি হবে না চারটি হবে। তাহলে আমার বড় জোর দুটি নষ্ট মানে হচ্ছে যে আমার হয় শূন্যটি কোনোটাই নষ্ট হবে না, তবে একটি নষ্ট হবে বা দুটি নষ্ট হবে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ x ইকুয়াল 0, প্রবাবিলিটি অফ x ইকুয়াল 1 প্লাস প্রবাবিলিটি অফ x, এখানে লেস দেন দেওয়া আছে, এটা ভুল। এটাকে ঠিক করে নিতে হবে। p অফ x ইকুয়াল 2 হবে, অর্থাৎ x ইকুয়াল 2 দিয়ে আমরা এটা সমাধান করব। তাহলে আমরা x ইকুয়াল 0, x ইকুয়াল 1, x ইকুয়াল 2 কে বসিয়ে দিলে আমরা এরকম ফাংশনটি পাই। তাহলে ফাংশনটি আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা 0.9760 পাই, অর্থাৎ বড় যে দুটি নষ্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.9760। তাহলে এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা আরেকটি গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। তোমরা তাহলে প্রশ্নটা দেখতে পাচ্ছ, আমরা আগে প্রশ্নটা করে নিই। সেটা হচ্ছে যে যদি একটি পশু বিন্যাসের x of x square equal 6 হয় তবে p of x equal 4, p of x greater than 2 নির্ণয় করো। অর্থাৎ আমাদের p of x square equal to 6 হলে আমরা p of x equal 4 এবং x greater than or equal to বের করতে হবে। তাহলে আমরা আসলে বের করি, যেহেতু দেওয়া আছে x of x square equal 6 আমরা এটা লিখলাম। তারপর আমরা এটাও জানি যে পশু বিন্যাসের গড় এবং বেদান্তর
পরামিতি সমান, অর্থাৎ গড় এম বেদাঙ্ক এক। সুতরাং আমাদের ক্ষেত্রে গড় এবং বেদাঙ্ক একই। সুতরাং এক্সপেকটেশন অফ এক্স ইকুয়াল ভেরিয়েন্স অফ এক্স আমরা লিখতে পারি। সুতরাং বেদাঙ্কের সূত্রটা হচ্ছে ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। হোল স্কয়ার, তাহলে আমরা এই ভি অফ এক্স মানে এম, ভি অফ এক্স স্কয়ার 6 এবং ভি অফ এক্স হোল স্কয়ার এম স্কয়ার আমরা বসিয়ে দিলাম। যেহেতু আমাদের ই অফ এক্স মানে এম, ভি অফ এক্স মানে এম, সেটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, অর্থাৎ m ইকুয়াল -3, m ইকুয়াল 2। আমরা আগেই বলেছি m সবসময় পজিটিভ হবে। সুতরাং m যেহেতু -3 এসেছে, এটা হবে না, তাহলে m এর মান হচ্ছে 2। এই m এর মান 2 ধরে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব। তাহলে আসি, পি অফ x ইকুয়াল 4 যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে, সুতরাং আমরা m এর মান যেহেতু আমাদের 2, তাহলে x এর জায়গায় আমরা 4 বসিয়ে দিলে আমরা এই মানটা পেয়ে যাই। এবং পরবর্তীতে আমাদের যেহেতু প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 2 বের করতে বলা হয়েছে, তাহলে আমরা 1 মাইনাস 1 থেকে যেগুলো 2 থেকে ছোট সেগুলো বিয়োগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি গাণিতিক সমস্যাগুলো বুঝতে পেরেছো এবং নিজে নিজে সমাধান করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।